সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। আর মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা, তারপরে হতে চলেছে এবছর অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার পরীক্ষা। দেখে নাও পরীক্ষার একটি নমুনা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগের সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি। উপনিষদে উক্ত চৈরবীতি শব্দের অর্থ: যাত্রা থামাও, এগিয়ে যাও, দাঁড়িও না, বসে পড়ো, এগিয়ে যাও। স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজি বক্তৃতা নজরুলের গান, নেতাজি বক্তৃতার পরে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান, নেতাজি বক্তৃতার আগে নজরুলের গান। এন্টিলোপ হরিণের ঘণ্টায় গতিবেগ 36, 45, 60, 70 মাইল, 45 মাইল। আলাস্কার পর্বতটির নাম: আরাবল্লী, মাউন্ট চেম্বারলিন, হিমালয়, নীলগিরি, মাউন্ট চেম্বারলিন। অরণি বলতে বোঝায় বট গাছ, আম গাছ, বেল গাছ, চিত্রক গাছ, চিত্রক গাছ। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি নিয়ে? তেজ পাতায় তেজ কেন? ঝোলা গুড় কিসে দেয়? কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে? কোনটি নয়, ঝোলা গুড় কিসে দেয়? শ্রীদিনের কবিতায় বর্ণিত দুর্ভিক্ষ 1943, 1950, 1976, 1980 খ্রিস্টাব্দের ঘটেছিল, তবে 1943 খ্রিস্টাব্দে ঘটেছিল। প্রদত্ত কোন মানটি ভুল? অবনী, অর্ঘ্য, সূর্য, সূর্য মানটি ভুল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয় 1905 সালে 25শে, 26শে পয়লা, 2 নভেম্বর, 25শে আগস্ট। সৃজন্য কবিতাটি রচনা করেন যামিনী রায়, কামিনী রায়, লীলা রায়, স্বর্ণময়ী দেবী। কামিনী রায়। জনগণমন অধিনায়ক জয় হে গানটি ব্রহ্মসঙ্গীত বলে পরিচিতি পায় যে পত্রিকায়, তার নাম তত্ত্বাবধানী। নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবে, জায়গাটি সরকার বাগান, জোড়াসাঁকোল, চালতা বাগান, হেদুয়া। সরকার বাগান, তাহলে বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে। শ্রীধরের কবিতার যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে সেটা হচ্ছে ঘুম নেই। কোনটি ধন্যাত্মক শব্দ? ঝিটঝিট। প্রদত্ত শব্দটি রূঢ় শব্দের উদাহরণ মণ্ডপ। তুমি তাকে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 14টি। রবীন্দ্রনাথ জনগণমন যে ইংরাজি নামকরণ করেন সেটি লেখো। রবীন্দ্রনাথ জনগণ যে ইংরেজি নামকরণ করেন সেটি হলো দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। কলকাতায় বর্ষামঙ্গল গান হবে কোন মাসে? বর্ষামঙ্গল হবে কলকাতায় বর্ষামঙ্গল গান হবে শ্রাবণ মাসে বর্ষামঙ্গল হবে। মেঘচোর কাকে বলা হয়েছে? মেঘচোর পুরন্দর চৌধুরীকে বলা হয়েছে। কিষাণপাড়া নীরব কেন? পচা জল ও মশার অত্যাচারে কিষাণপাড়া নীরব। ওরা ভেবেছিল মনে, ওরা কারা? শ্রীধর কবিতায় ওরা বলতে যশ ও ঐশ্বর্যলোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে। বক্তা কি করে নিজে যে নোট বইটি লিখলেন? বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি যেখানে যা যা ভালো লাগতো কথা শোনে সেগুলি সেই নোট বইতে চটপট লিখে রাখতো। কাজী নজরুলের গান রচনা অনুসারে সে সময় স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? লেখকের ছোটবেলা তার দেখেছে যে কোনো স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বক্তৃতা আগে নজরুলের ইসলামের গান গাইতেন। এটাই ছিল তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম কবে গাওয়া হয়? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি 1905 সালে গাওয়া হয়। গমনে সক্ষম, গমনে অক্ষম প্রাণী, গমনে সক্ষম ক্লাইমোডোমোনাস, আর গমনে অক্ষম হচ্ছে স্পঞ্জ। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকেই মনে কি খটকা লেগেছে? ছেলেটির মনে ঝোলাগুড় কিসে দেয়? তা নিয়ে সন্দেহ দেখা দেয়। সাবান না পটকায়, দুটির কোনটিতে সে ঠিক করতে পারে না। এই বিষয়টি তার কাছে খটকা লাগে। এই প্রশ্নের উত্তর সে মেজদার কাছ থেকে জেনে নিলে খটকা দূর হবে। নেক্সট, চিরদিনের কবিতায় বাংলার যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা কত খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ? চিরদিনের কবিতায় বাংলায় যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ। ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় থেমে গিয়েছে? ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গ্রামে এসে থেমে গেছে। হোটেলার টিকিটটা কোথায় রেখেছিল? হোটেলার টিকিটটা কানে গুঁজে রেখেছিল। পরিদের রানী কেমন পোশাক পরেছিল? পরিদের রানী মাথায় সোনার চুল, পরনে ছিল রূপালী পোশাক, আর কোমরে জাদুকরের দড়ি জড়ানো। হোটেলারের জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছিল? টিয়া পুঁটলি খুলে মামনির নখ কাটার ছোট কাঁচিটা বের করে সেটা হোটেলওয়ালার জন্মদিনের উপহার হিসাবে দিয়েছিল। পেয়াদা কাকে ধরতেছিল? পেয়াদা ঘড়িওয়ালা মাহুকে সার্কাসের লোকেদের ধরতেছিল। যৌগিক শব্দ কাকে উদাহরণ দাও? যে সাহিত্য শব্দের অর্থ প্রকৃত প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় সেই শব্দকেই যৌগিক শব্দ, যেমন করণীয়, পৌত্র। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। প্রশ্নের মান 3 করে, 3 × 6 = 18। তার চলবার ভঙ্গিটি বড় মজার কার লেখা? কোন রচনার অংশ? তার চলার ভঙ্গি প্রসঙ্গে লেখক কি বলেছেন বুঝিয়ে দাও। তার চলবার ভঙ্গিটি বড় মজার শিবতোষ মুখোপাধ্যায় লেখা কাদ্দর কদ্দুর নামক রচনার অংশ। আইবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে। এককোষী আইবা তার দেহের খানিক প্রোটোপ্লাজম সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্ট হয় ক্ষণপদ, আর সেই ক্ষণপদের সাহায্যেই প্রোটোপ্লাজমের দিকে সে এগিয়ে যায়। কয়েক মিনিট পর কয়েক মিলিটার পথ মন্থর গতিতে চলাফেরা ভঙ্গিটিকে লেখক মজার বলে উল্লেখ করেছেন। দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছে।
কে দেখেছিলেন? বক্তার ওই সময়ের অনুভূতির পরিচয় দাও। কাজী নজরুলের গান গদ্যাংশের লেখক রামকুমার চট্টোপাধ্যায় দেখেছিলেন। একদিন বিদ্যালয়ে যাওয়ার সময় হেদুর কাছে জনগণের ভিড় দেখে লেখক জিজ্ঞাসা করে জানতে পারেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু আসবেন বক্তৃতা দেওয়ার জন্য। লেখকও সেখানে দাঁড়িয়ে পড়েন অন্যদের মতো। অনেকক্ষণ পরে তিনি দেখতে পান যে এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌরবর্ণ উন্নত ললাটের অধিকারী সেই সুপুরুষ নেতাজি কিনা জানার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছিলেন। সেই ব্যক্তিকে দর্শন করে লেখকের মন এতটাই আলোড়িত হয়েছিল যে তাকে দেবদূত বলে মনে হয়েছিল। চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে, রাত ও সকালের যে ছবি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। চিরদিনের কবিতায় সন্ধ্যাকে স্বাগত জানানো হয় শাঁখের আওয়াজে এবং ঘরে ঘরে দ্বীপ জেলে বুড়ো বটতলায় গ্রাম্য মানুষের সন্ধ্যা আড্ডায় জমায়েত হয়। তারপর সন্ধ্যা পেরিয়ে রাতের আগমন ঘটে। রাত্রি এলেই দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় তার নাতনিকে। কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি কেন গ্রাস করতে পারে না? কাল স্রোতে অহংকারী সাম্রাজ্যবাদীদের নাম ধুয়ে যায়, যারা ইট কাঠ হাইপেন পাথরের সৌধ তৈরি করে নিজেদের নাম অক্ষয় করে বা করতে চেয়েছিলেন। চেঞ্জ করিবে কাল স্রোত মানব কল্যাণ নিমিত্ত সেই সমস্ত মানুষগুলির স্মৃতি গ্রাস করতে পারে না, যারা মানুষের হৃদয় সিংহাসনে অধিকার করে আছে। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না। কবির এই অপছন্দের কারণ কি? অ্যান্সার লিখবে রবীন্দ্রনাথ কলকাতা শহরের জনাকীর্ণ অবস্থা, ভিড়, ইট কাঠের বাড়ি, জঙ্গল পছন্দ করেন না। কবির মনে হয় মস্ত বড় জন্তু তাকে ধরতে আসছে। আকাশের কালো মেঘ টিপটিপে বৃষ্টি একঘেয়েমি কবিকে বিরক্ত করে। বৃষ্টিধারা বাড়ির ছাদে ঠোকর খেতে থাকে, তাই তার গতি কমে যায়। এমন পরিবেশে মনে কোনো মুক্তি জাগে না, মনে কোনো গান জেগে ওঠে না। তাই রবীন্দ্রনাথ কলকাতার শহর পছন্দ করেন না। সবুজ ফসলের সুবর্ণযুগ আসে, এটি কার লেখা? কোন কবিতার পংক্তি? উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। উদ্ধৃত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। সুবর্ণযুগ অর্থাৎ একটা বিশেষ সময় পর্বকে সোনার মতো মূল্যবান মনে করা হয়েছে। কবি আন্তরিকভাবে দুর্ভিক্ষ কবলিত বাংলায় আবার সুদিন ফিরে আসুক প্রত্যাশা করেছেন। কবির এই প্রত্যাশা পূরণ হয়েছে। মাঠে মাঠে সবুজ ফসল দুর্ভিক্ষ কবলিত চাষির মুখে নতুন করে হাসি ফুটিয়েছে। তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে। সবুজ ফসল মানুষের অভাব মুছে দেবে। আলোচ্য অংশে কবির বিশ্বাস নিরাশার অন্ধকারকে দূরে সরিয়ে সুদিনের স্বাগত জানিয়ে বাংলায় সবুজের সুবর্ণযুগ নেমে আসবে। জনগণ অধিনায়ক জয় হে গানটির রচনা উপলক্ষ প্রসঙ্গে রবীন্দ্রনাথ কী জানিয়েছেন? জনগণকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতের আগমনকে উপলক্ষ করে রচিত, এই কারণে জাতীয় সঙ্গীত রূপে জনগণ মন গানটি গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেই গানটি রচনার উপলক্ষ জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান যে কবির কোনো এক রাজসভার প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন। কিন্তু গানের সেই ভারত ভাগ্য বিধাতা, যিনি জনগণের আত্মজামী পথ পরিচারক, যুগান্তরের মানব ভাগ্য পরিচালক, তিনি কোনো পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জই হতে পারেন না। এই কথা সেই রাজভক্ত বন্ধুটিও বুঝেছিলেন। এভাবেই সেই বিরোধিতার অবসান ঘটেছিল। আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছে? বক্তার এমন ভাবনার কারণ কি? প্রশ্নে উল্লিখিত অংশটি বা প্রশ্নোক্ত অংশটি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা হল কার্পভের কন্যা অসীমা। পুরন্দরের আবিষ্কৃত গোলকের মাধ্যমে লেক স্লেভারের সমস্ত বরফ মাত্র 5 মিনিটেই বাষ্প হয়ে মেঘে পরিণত হবে, আর সেই মেঘ কার্পভের দেশ সাইবেরিয়ায় নিয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটাতে চেয়েছে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী। সেই প্রসঙ্গেই অসীমা বিজ্ঞানীকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন। অসীমা জানে যে এত বিশাল মেঘ কোনো স্থানে ভেঙে পড়লে সেই স্থানে দারুণ ক্ষতি হয়ে যাবে। সে কথা শুনে নির্লিপ্তভাবে বিজ্ঞানী পুরন্দর বলেন, বড় জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে। নেক্সট, সে এক এলাহি ব্যাপার। কোথায় এলাহি ব্যাপার ঘটেছে? এলাহি ব্যাপারটির বর্ণনা। তাহলে সে এক এলাহি ব্যাপার, কোথায় এলাহি ব্যাপার ঘটেছে? এলাহি ব্যাপারটির বর্ণনা দাও। দেখে নাও, লীলা মজুমদার প্রণীত মাকু নামাঙ্কিত কিশোর উপন্যাসে বনের মধ্যে থাকা অপূর্ব এক হোটেলকে এলাহি বলা হয়েছে। সেই হোটেলের চেহারা দেখে সোনাটিয়া অবাক। গাছ থেকে খানকতক বড় লণ্ঠন ঝুলছে। গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি করা হয়েছে। তার গনগনে আগুনের ওপর মস্ত পেতলের হাঁড়িতে টকবক করে ফুটছে
সুস্বাদু খাদ্য। চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছে। মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়ছে। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই আলো অপূর্ব ছবির মতো চিত্র তৈরি করেছে। এই জন্য আলোচ্য এই উক্তিটি করা হয়েছে। ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল? প্রায় 17 বছর ধরে পরিশ্রম করে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। এই সময় সে বাড়িঘর ছেড়ে ঘড়ি কারখানায় পড়েছিল মাকুর জন্য। কারখানার ম্যানেজার উদয়স্ত খাটিয়ে ঘড়ির ঘরের তাকের নিচে শুতে দিয়েছে আর ছাইপাশ খেতে দিয়েছে। তবুও সে সারা রাত জেগে গুদমে পড়ে থাকা পুরনো বাতিল ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুর পেটে পুড়েছে এবং এইভাবেই খেটে খেটে একদিন তা মাকুকে পূর্ণরূপ দিয়েছে। চারিদিকে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় রচনা লেখো। প্রশ্নের মান 6। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, দেশ ভ্রমণের উপযোগিতা, প্রাচীন জলাশয়ের আত্মকথা আর চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। চারটির প্রবন্ধ রচনায় কিন্তু বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চারটেই খুব ভালো করে পড়বে। প্রথম দেখে নাও, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু এখান থেকেই পড়ে নেবে বা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও। দেখো নেক্সট তোমাদের রয়েছে দেশ ভ্রমণের উপযোগিতা। দেখে নাও, এটাও আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। প্রথম দুটো গুরুত্ব রেখে এগিয়ে রয়েছে, সেহেতু প্রথম দুটোর উত্তরই আমি দেখিয়ে দিলাম। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখুন। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আর যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখে নাও ভালো করে প্রশ্নপত্রটা।